করেন নাই সেটা আমার খুব অসহিষ্ণু মনে হয় না। এই যে যন্ত্রগুলো, এই যন্ত্রগুলো কিন্তু আমাদের পক্ষের না। ওই সাংবাদিক ছেলেটি আমার পক্ষের হতে পারে, কিন্তু ওর মালিকরা হলো জারজ সন্তান জিয়ার, এরশাদের জঙ্গি শাসনের, যারা স্বাধীনতায় বিশ্বাস করে না। এই প্রচার মাধ্যম জনগণের পক্ষে কথা বলে না, যুদ্ধাপরাধীর বিপক্ষে কথা বলে না। যুদ্ধাপরাধীদের রক্ষা করার জন্য দেশের প্রচার মাধ্যম সবচেয়ে বেশি অগ্রণী। ছাত্রলীগ সন্ত্রাস বা চাঁদাবাজি করে না বলে দাবি করে সরকারের এই মন্ত্রী যা বললেন তা উপস্থিত সবাইকে হতবাক করে। কোরআন তেলাওয়াত করে সাপের ছোবল থেকে বাঁচা যাবে না, ওর জন্য যা দরকার তাই করতে হবে। নিজেরা মারামারি করো, ওদের দুই চারটার সঙ্গে মারামারি করো না কেন? তিনি বলেছেন যে তিনি মুজাহিদের সঙ্গে একমত, বাংলাদেশে যুদ্ধাপরাধ বলে কিছু নেই। এরপরে আর কি ধরনের, এখানে আমরা যেহেতু আমাদের কাছে রাশ ফুটেজটি রয়েছে, চালানোর সুযোগ নেই সংক্ষিপ্ততার জন্য। মুজাহিদের সঙ্গে একমত, যুদ্ধাপরাধ বলে কিছু নেই, এটির আর খণ্ডিত করা কি থাকতে পারে? আপনি যদি বলেছেন যে ওইখানে যে বক্তব্য, আচ্ছা আপনার জায়গা থেকে বলেছেন, হতে পারে, এরকম হয় অনেক সময় মানে ছোট করতে গিয়ে হয়তো সেটা ভিন্ন মিনিং দাঁড়ায়, কিন্তু এখানে তিনি স্পষ্ট বলেছেন যে বাংলাদেশে যুদ্ধাপরাধ বলে কিছু নেই, যা রয়েছে স্বাধীনতা বিরোধী। অনেকটা হালকা করে নিয়ে আসা হয়েছে। আমি পরিবেশের সাথে একমত কি যে ভদ্রলোক আসলে যদি 100% অন ক্রিমিনাল অফেন্স করে থাকেন তাহলে উনি বাংলাদেশ আসতে সাহস পাবেন না। কারণ এই মুহূর্তে বাংলাদেশের যে সেন্টিমেন্টটা, তিনি তার যদি মন্ত্রিত্ব চলে যায়, এমপি থাকলেও সে রাস্তায় ঢাকা শহরে হাঁটতে পারবে না। তার নির্বাচনী এলাকার অবস্থাও ভালো না, পারিবারিক অবস্থা খুবই খারাপ, ভাইদের সাথে সম্পর্ক ভালো না, নির্বাচনী এলাকায় জনপ্রিয়তা একেবারে শূন্যের কোঠায়। এবং ঢাকার শহরে দেখা যাচ্ছে যে তিনি যদি হাঁটতে যান তাহলে ওই যে মানুষ আছে না যে ধর্ম বিরোধী লোকদেরকে নিয়ে মানুষ করে কি খুব অশালীন অঙ্গভঙ্গি করে, উক্তি করে, থুথু ছিটায়, কারো কেউ জুতার বাড়ি এগুতে যায়, এই সমস্ত জিনিস ওনার জন্য খুব বিভৎস জীবন হয়ে যাবে। আমার কাছে আমি দেখলাম, আমি তারও আগে ওনার সঙ্গে আসলে 5টি বছর আমরা সহকর্মী হিসেবে পাশাপাশি বসছি, অনেক ঘনিষ্ঠ দেখলাম। মূলত প্রত্যেকটা মানুষের একটা ব্যালেন্সিং মোড থাকে, বয়সের একটা ভার থাকে, এবং অনেকে দেখা যাচ্ছে যে কিছু ইমব্যালেন্সড হয়ে যায়। সেই ইমব্যালেন্স মানুষজন থাকেন কিভাবে? আমার একটা বক্তব্যটা হলো যে এই সমস্ত মানুষ শুধু লতিফ সিদ্দিক একা নয়, বর্তমান মন্ত্রী পরিষদে এমনকি সংসদেও এদের সংখ্যা কিন্তু অনেক, এবং আমি মনে করি যে জনপঞ্চাশ একটু হবে যারা এমপি এবং মন্ত্রী হিসেবে এবং প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে উনি বলেছিলেন যে শিবিরকে প্রতিহতের জন্য, যে তখন তার যে বক্তব্য, তখন ছাত্রলীগ অভ্যন্তরীণ কোন্দল চলছিল আমার যেটা মনে পড়ে, টেন্ডাবাজি বা চাঁদাবাজি কেন্দ্র করে, এবং তিনি সেখানে বলছেন নিজেদের মধ্যে মারামারি করে কেন, ওদের দু চারটাকে ধরে আসছে কি বলেছেন, নিজেদের মধ্যে মারামারি করো না, ওদেরকে মারো, প্রশাসনকে আমি দেখবো। তো উনি তো উস্কে দেওয়া না, উস্কে না, ওনারা অ্যাকচুয়ালি এরা করতে 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 আলেমদের মারতে মারতে, মুসলমানদের মারতে মারতে এদেশে যেই প্রতিবাদ করে তাকে প্রতিবাদ মানে জঙ্গিবাদ তারা মনে করে। মুসলমানদের শুধুমাত্র আওয়ামী লীগ মারছে, এটা কি আমরা কিভাবে ধরে? না, তারা তো রেপ্লিকা, তারা তো করছে, প্রত্যেকটা মন্ত্রী এখানে আমি আমরা যেটা ফিল করছি, দেখেন কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি বলে গেছেন অনেক আগে যে রসুলের অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই, রসুলের দুশ্মন। তো যে নবীর জন্য পুরো বিশ্ব তৈরি করেছে আল্লাহ, নাহলে আমাদের কাউকে তৈরি করতো না, যার গায়ে একটা মশা মাছি বসা নিষিদ্ধ ছিল, এবং উনি বলছেন যে আমার সম্পদ, আমার সন্তান, আমার জীবনের চেয়ে যদি আমি আমার নবীকে বেশি ভালো না বাসি, আমি মুমিন হতে পারবো না। এই নবীকে নিয়ে সে ব্যঙ্গাত্মক কথা বলে এত সাহস, কারণ এই সাহসগুলো ফেরাউনও পেয়েছিল। 1000 বছর বেঁচে ছিল ফেরাউন, তার একদিন হাঁচিও হয়নি, সর্দিও হয়নি, জ্বরও হয়নি, আল্লাহ তাকে ছাড় দিয়ে দিয়েছে। কোথায় মরেছে? নমরুদে দেখেনি, এই নমরুদ নিজেকে খোদা বলেছে, একটা মশা নমরুদের নাকের ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে, এবং সে মাথায় গিয়ে একটা করে আঘাত করতো, সব দিয়ে মারতে 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 কোনোটাই ভাল লাগে না। হঠাৎ তার যে প্রহরী ছিল সে একদিন জুতা দিয়ে বাড়ি মারলো মাথায়, মশা চুপ হয়ে গেল। জুতা দিয়ে বাড়ি মারলে মশা চুপ হয়ে যায়। এই জুতার বাড়ি খেতে খেতে একসময় মাথা ফেটে মরে গেছে। আজকে এই যে নমরুদ, ফেরাউনে পেতাত্তাই নাস্তিক গুলা এই সরকারেও যেগুলো আছে,
বিভিন্ন সময় ইসলামকে কটাক্ষ করে, ইনশাআল্লাহ এদের একদিন এই অবস্থা হবে, জুতার বাড়ি খেয়ে এই দেশে মরবে তারা। সাংবাদিক কাশেম তিনি সেই কথাগুলো বলে উনি বহাল ছিলেন মন্ত্রী পরিষদে, নতুন মন্ত্রিসভা তার স্থান হয়েছে। তিনি প্রচার যন্ত্রের উদ্দেশ্যে বলেছেন, অর্থাৎ ইলেকট্রনিক্স মিডিয়ার উদ্দেশ্যে বলেছেন, তার মালিকদের বলেছেন এরশাদ জিয়ার যোগী শাসনের কি ধরনের সন্তান তিনি উল্লেখ করেছেন, আমরা উচ্চারণ করতে চাই না, এবং বলেছে যে মিডিয়া স্বাধীনতায় বিশ্বাস করে না। এটি আমরা আসলে না, আসলে মিডিয়াকে উনি প্রতিপক্ষ ভাবেন কেন? আমার প্রশ্নটা এটা। আসলে তো মিডিয়া তো কারো প্রতিপক্ষ না, কারণ আপনি সত্যটা তুলে ধরে সত্যটা প্রচার করে, এটা হচ্ছে মিডিয়ার কাজ। এখন যদি আপনি সত্য প্রচার করতে যে, প্রকৃত ঘটনা প্রচার করতে যে যদি আপনি কারো বিরাট হন, তাহলেই আপনি প্রতিপক্ষ হবেন, এটা তো ঠিক না। এখন আমার যেটা মানে এই যে উদ্ভট তথ্য যে গণমাধ্যম স্বাধীনতা বিশ্বাস করে না, আমি একটা কথা প্রথমে বলেছি যে উনি যা বলছেন সবই কিন্তু গায়ে জোরে। এখানে যে তার যে একটা অ্যাকাউন্টেবিলিটি আছে, এখানে যে মেধা, একজন রাজনীতিবিদের একটা মেধার বিষয় আছে, এগুলো কিন্তু উনি মানে উনি আদৌ আছে কিনা সেটাও তো এখন একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যে উনি যা বলছেন গায়ে জোরে বলছেন, যে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে। তো এইটার তো আজকে ধর্ম নিয়ে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম নিয়ে কটূক্তি করেছেন, তাবলীগ জামাতকে নিয়ে কথা বলেছেন, যেখানে যে দেশে মানে ৯০% মুসলমান, সেখানে তো ফার রিয়াকশন হবে, একটা সাংঘাতিক রিয়াকশন হবে। আপনি কি শুধু বাংলাদেশ কেন, এটা এই যে উক্তি উনি করেছেন সারা দুনিয়ায় এটা রিয়াকশন হতে পারে, হওয়াটাই স্বাভাবিক, অস্বাভাবিক মনে হয় না। এখন মিডিয়াকে নিয়ে কথা হলো, মিডিয়াকে আপনি প্রতিপক্ষ ভাবেন কেন? মিডিয়া আপনি যা বলছেন আজকে, যে কথাগুলি আপনি অনিয়ারে আমরা দেখলাম, আগের বা নিউ ইয়র্কের বক্তৃতা, এর আগে আপনি ঢাকা সংবাদ রিপোর্টার চ্যানেলের বক্তব্য তুলে ধরেন, এগুলো তো হচ্ছে প্রকৃত ঘটনা। এখন এইটা প্রচার করাতে উনি আপনাকে প্রতীক ভেবে গেলেন, এইটা তো মানে আপনার প্রতি অন্যায়, আমাদের প্রতি অন্যায়, এটা ই করলেন। আমি যেটা বলি সেটা হচ্ছে যে উনি সমস্ত জিনিস গায়ের জোরে ঠেলে নিয়ে যাচ্ছেন। এখন কোথায় তার শক্তি, কেন এরকম শক্তি উনি অর্জন করছেন, হ্যাঁ, সেটা তো যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, যিনি যে দল করেন, তার শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ সেটা বলতে পারেন কেন এত বড় শক্তি অর্জন করছেন। আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবলীগ জামাত, যেগুলো পবিত্র হওয়া, প্রত্যেকটা নিয়ে উনি কটূক্তি করেছেন। তারপরে সর্বশেষ যিনি যার রাজনীতি করেন, অর্থাৎ আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু দ্বৈত সম্পর্কে, মানে নাতি সম্পর্কে দ্বৈত, হ্যাঁ, তার সম্পর্কে, জয় সম্পর্কে কটূক্তি করেছেন। এখন আমি জানি না এগুলি কি কারণে বলছেন, কি আমার কাছে মনে হয়তো যে আপনি যদি বলেন এক কথায়, আমি তো মনে হয় যে এটা অর্বাচীন, মেধাশূন্য লোক, এবং এই ধরনের লোকের রাজনীতিতে থাকার কোনো যুক্তিগত প্রশ্নই থাকবে। আমি জানি না রনি ভাই, আপনি রাজনীতি করেন, আপনি করেন, এই ধরনের লোকের রাজনীতি করা উচিত না। আমরা আলোচনায় ফিরবো। দর্শক, একটা ছোট্ট এরকম হঠাৎ ঠিক আমরা চাই না।